আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। আজ আপনাদের পড়ে শোনাব জ্যোতির্ময়ী দেবীর লেখা ছোট গল্প তেপান্তরের মাঠ। শুনতে থাকুন গল্প তেপান্তরের মাঠ। শৈলর একতলা শোবার ঘরের জানালা দিয়ে নিচে চাইলে দেখা যায় শুধু গলির একটুখানি টুকরো, আর উপরে চাইলে দেখা যায় এক ফালি মেঘ বা কুয়াশা কি নক্ষত্র ভরা নীল আকাশ। তেপান্তরের মাঠও নয়, মাঠের উপর রাজপুত্রের ঘোড়াও নয়, দিগন্তরের দৃশ্যও নয়, কিন্তু চোখ বুঝলেই একটা তেপান্তরের মাঠ আকাশ বাতাস গলিপথ ভরে জেগে ওঠে। কিন্তু সে মাঠে রাজপুত্রের স্বপ্ন সে কোনো দিনও দেখে না, কেননা সে রাজপুত্রের গল্পই শোনেনি ভালো করে কখনো। বিধবা মায়ের একমাত্র মেয়ে, যাকে নিয়ে বাড়ি শুদ্ধ সকলের প্রকাশ্য এবং জননীরও স্বগত ধিক্কারের অবধি ছিল না। যদি ছেলে হতো, ছেলে হলে কি হতো তা অবশ্য জানা নেই, কিন্তু বিয়ে তো দিতে হতো না। শৈল বিধবা নয়, চিরকালকার গল্পের প্লটের বিধবার মতন শৈলর বিয়ে হয়নি। বয়স এবং রূপ, বয়স একটা বিয়ের বয়সের সীমাই ছিল, 16 থেকে 24 পর্যন্ত হতে পারে। যাই হোক, রূপ রূপ শতকরা 15 জন মেয়ের যেমন চেহারায় হয় তেমনই ছিল, অর্থাৎ বাংলার 5ও নয়, আবার আলোক সামান্য অপরূপও নয়। ঘষলে মাজলে যাকে রূপ বলা চলে, আর না থাকলে একরকম থাকে। শৈল বিয়ের কথা ভাবতে শেখেনি, কেননা সে জানত সেটা সে শুনে শুনে বুঝেছিল। আর 5টা ব্যবহার্য জিনিসের মতো স্বামী সংগ্রহ করতেও খরচা লাগে, জিনিসটা একটু বেশি দামিও। পয়সা না থাকায় আর 5টা বিলাসের মতন স্বামীর বা বিয়ের বিলাসের ধ্যান শৈল করেনি, অন্তত সচেতন মনে তো করেনি। সবাই হয়তো ভাববেন, ওর কি তাহলে কেউ ছিল না? ছিল নাই তো। শাস্ত্র লিখিত রক্ষণাবেক্ষণ করবার অধিকারী 3 জনের মধ্যে পিতা তো শৈশবে গত হয়েছিলেন, পতির কথা তো বলছিলামই, হয়নি, আর পুত্রের কথা তো ওঠেই না। আর মাও বাল্যেই, অর্থাৎ 10 বছরের মেয়েকে রেখেই গত হয়েছিলেন। শাস্ত্র আর কোনো অভিভাবকের কথা উল্লেখ করেনি, কিন্তু শ্লোকের শেষ লাইন অনুসারে জ্যাঠাতুতো ভাইয়ের সংসারে ছিল। নিয়ম করে দুবেলা খেত, বছরে 6খানা কাপড় আর 4টে সেমিজ পেত। সকালে রান্না সেরে মেলা দুটো এসে ঘরের কোণঠিতে শুয়ে আকাশের পানে চাইত। আবার 5টায় আগুন পড়লে রান্নাঘরে ঢুকে রাত্রির 11:45 ছাড়া পেত। বাড়ির কর্ত্রী ছিলেন বিধবা দিদি, তিনি ওর মায়ের চেয়েও বয়সে বড় ছিলেন। আর 3 জন বোন আর কটি ভাজ, তারা কেউ কেউ ওর চেয়ে ছোট, কেউ বা বড়, এমনই। মেজ বউ বড় বউ তাদের সব ছেলে মেয়ে, কারুর 3টি 2টি 4টি। জ্যাঠাতুতো ভাই 6 জন, ছোট যারা শৈলদি বলে, অমান্য তারা প্রকাশ্যে কেউ করে না। কিন্তু শৈল একদিন দিদিকে কাকে বলতে শুনেছিল, সেই বুঝি জিজ্ঞেস করে, ও মেয়েটিকে? দিদি বললেন, ওই একজন, বলে একটা এমন মুখভঙ্গি করলেন। সে বললে, আহা বিধবা? দিদি বললেন, মুলে মা রাধেনি, তা আবার পান্তা, জ্বালাসনি, বিয়ে হবে তবে না বিধবা? বিধবা হলে একটা সুবিধা ছিল, কৈফিয়ত দেবার বিড়ম্বনা থাকতো না, উপরন্তু আশ্রয়দাতৃত্বের উদারতার মর্যাদাও লাভ করতেন। প্রশ্ন করতে প্রসঙ্গান্তর চর্চায় মনোনিবেশ করলে। শৈল রান্নাঘরে বসে খুন্তি দিয়ে উনুনের অনেকখানি অনাবশ্যক মাটি চেঁচে দিতে লাগলো। ও কথাতে অভিমান দুঃখ করবার মতন ভরসাও ওর নেই, ভাববার কথা কইবার কথা ওর কেউ নেই। মাটিগুলো ঝরে ঝরে উনুনটা বেশ সুশ্রী হয়ে উঠতে লাগলো। শৈল খানিক্ষণের জন্য সেইটাই যেন করছিল।
এমনই মনে হলো দিদির কথাটা যেন অবান্তর। গল্পের বইয়ে পড়া যায় যে কত মহাপ্রাণ যুবক সদয় তরুণরা ওই রকম অনাথাকে একেবারে উদ্ধার করে সমাদরে বরণ করে নিয়ে যায়। তা যায় হয়তো, কিন্তু শৈলর জ্যাঠাতুতো ভাইদের শালারা বন্ধুরা ভাইফোঁটায় এসে কত রকম খাবার, এমনই বেড়াতে এসে ডিমের সিঙাড়া, মাছের কচুরি, কত কি বিশিষ্ট নোনতা মিষ্টি ওর তৈরি খেয়ে যায়। খেয়ে বোনেদের জয় জয়কার করে। শৈলর আঁচলখানি রান্নাঘর থেকে দেখা যায়, শৈলকেও। কিন্তু এ তো আর গল্পের বই নয়। শৈল শুধু ভয়ে ভয়ে ভাবে, যদি নুন বেশি হয় কচুরিতে বা কম হয় তো কি হবে? যেন পৃথিবী রসাতলে যাবে। হলোই বা বেশি, কিন্তু ও কেবলই ওই রকম ভাবে। কিন্তু ওরা খেয়ে বলে, মা চমৎকার দিদি, কে করেছে? আপনি? নয়তো তুমি? কথার উত্তর না দিয়ে দিদি বা বোনেরা সহাস্যে বলেন, নে আর দুটো, কি বা খেলি, বাড়ি গিয়ে না হয় আজ খাসনি আর। সেদিন না হয় ওরা করেননি, কিন্তু শৈল শিখল কার কাছে? শৈল জানতো কি আজকে ও করেছে বটে, কিন্তু শেখা তো মানতেই হবে। সে হিসেবে ধরতে গেলে ওদেরই করা। শৈল চমৎকার শোনে, ভাবে, বললেন বুঝি শৈল করেছে, কিন্তু কিছুই আর শোনা যায় না। তা হোক, রান্না ভালো হয়েছে তো, তাহলেই হলো। ওর চেয়ে বেশি আশা শৈলর মনেই জাগে না। দোতলার উপরে জ্যাঠাতুতো ভাইদের শোবার ঘর। তারা গল্প করে, গান গায়। ওদের ঘরের পাশ দিয়ে পা টিপে টিপে শৈল রাত্রিরে একদিন দোতলায় ওঠে। কিন্তু দোতলা স্বর্গের ধ্যান সে করে না। ওর বুকের বালিকা শৈল এখনো মনকে রূপকথা বলে ভোলায়। সেদিন ওর আকাশটা বড় হয়ে যায়। এক আকাশ তারা শুদ্ধ, যেন হাসিতে ভরা কার মুখ ওর পানে চায়। তারা যেন ওকে রূপকথা বলে, যে রূপকথা ওর মার কাছে শোনেনি, যা তিনি শেষ করে বলেননি, যা কেউ বলেনি কখনো। তাই আর পারুল বোনটি, ওর যদি ভাই থাকতো। শৈল শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তেপান্তরের মাঠ কিরকম দেখতে হয়। শৈল বই বেশি পড়েনি, মানে ওসব কথার মানে জানে না। ভাবতেও খুব গুছিয়ে পারে না, হিংসে করতে পারে না, রাগ করতে ভরসা পায় না, কাঁদতে অভিমান করতেও পারে না। ও শুধু ভয় পায় সবাইকে। কেউ কিছু বললে ও শুধু ফ্যালফ্যাল করে চায়, তারপর ভুলে যায়। রাস্তা নিঝুম হয়ে গেল। পথিকের যাওয়া আসা ক্রমশ কমে এলো। পাশের বাড়ির বুড়ো কর্তা কেবলই কাশেন। পাড়ার বাড়ির আলোগুলো নিভে আসে। ওর চমক ভাঙে। ও আবার তেমনই নেমে আসে। দোতলার ঘরের কাছে একটু দাঁড়ায়। বউয়েরা সবিস্ময়ে বলে, কি শৈল ঠাকুরজি? ও বলে, কিছু না, নেমে যায়। ভ্রু কুঞ্চিত করে একজন বউ বলে, ও মা, এত রাত্রিরে ছাতে ওঠা কেন? শৈলর কানে যায়, মার বুঝি আগে দু একটি ছেলে মেয়ে হয়ে মারা যায়, তাই তার নাম রেখেছিল শৈল। তা শৈল, ভাষাতত্ত্বে শৈল বানানের নাম হয়ে উঠল। তখন ছিল শৈল, এখন হলো শিলা থেকে। পিছনে এলো উপসর্গ বালা। এ শৈল কিন্তু শিলার নয়, যেন পাথর নয়, আর কিছু, যেন স্রোতের শৈবালের মতো, যেন গৌরী নয় গিরিবালা, তবে শিলার মতো সহিষ্ণু বটে। সকালে উঠতে বেলা হলো সেদিন। কে বউ বললে, অত রাত অবধি জেগে থাকো কেন ঠাকুরজি? তাই বেলা হয়। যেন রোজই বেলা হয়। শৈল অপ্রস্তুত মুখে বললে, আজ বড় বেলা হয়ে গেছে,
দিদি, একটু তেল দেবেন? দিদি তেল মাখাচ্ছিলেন ভাঁজের চুলে। শৈলর আতেলা রুক্ষ মাথাটাতে এত চুল কি করে যে থাকে? ভ্রু কুঞ্চিত করে বললেন, একে তো উঠতে বেলা করেছ, তারপর ওই কাঁড়ি চুলে তেল দেবে, তবে নাইবে? রান্নাঘরে ঢুকবে তারপর? শৈল অপ্রতিভ মুখে ফিরতেও পারলে না, দাঁড়াতেও না। দিদি যদি বলেন, অত তেজ কিসের? বিরক্তি ভরে দিদি বললেন, নাও, একটু নিয়ে যাও। হাত পেতে তেল নিয়ে সে কলতলায় গেল। বিধবাদের চুল কাটতে আছে সে দেখেছে, কিন্তু ওদের কি কাটতে আছে? কিন্তু অত ভাবনা সময় আছে? দুটি উনুন জ্বলে খাই খাই করছে। চুলোয় যাক চুল আর নাওয়া। বেলার আর বাকি নেই, 2টো বাজল। খেতে বসে দিদির খুব গল্প করা অভ্যাস। সেদিন হচ্ছিল অল্পদিন আগের পুষ্কর দর্শন বৃত্তান্ত। বাপ রে, সে কি দুষ্কর পথ! তোমরা কেউ পারতে না হাঁটতে বড় বউ। আর কি কুমিরের ছিষ্টি সেই রথটায়! বড় বউ বললেন, দিদি, তুমি নেমেছিলে নাইতে, ভয় করল না? মেজ বউ বলল, মাছের ঝোলটা আজ বেশ হয়েছে। নিরামিষ দিক থেকে দিদি বললেন, আর একটু করে দাও না শৈল। শৈল মাছের কাশিখানা নিয়ে এলো। বড় বউ বললেন, কই দেখি, একখানা ন্যাজা আর কানকো 2খানা। আচ্ছা আচ্ছা, ন্যাজাখানা মেজ বউকে দাও, আর কানকো 1খানা আমাকে দাও। এবার তুমি বসো গে, আর আমরা কিছু নেব না। পুষ্কর, প্রয়াগ, বৃন্দাবনের গল্প চলতে লাগলো। বেলা আর নেই, শীতের বেলা যেন দৌড়ে চলে। শৈল 6 আনা দামের দিদির পুরনো মাদুরখানা উত্তরাধিকার সূত্রে নয়, দয়া সূত্রে লাভ করেছিল। সেইখানা পেতে শুয়ে পড়ে। শুধু কি ভাবে যেন। গলির মাথায় নীল আকাশটুকু দেখা যায়। সাদা সাদা মেঘ হালকাভাবে তুলোর মতন পড়ে আছে তার উপর। ওরই মতন যেন শৈলরও জীবনের পাতায় সুখ দুঃখ বলে বিশিষ্ট কোনো অধ্যায় নেই। মনের লেখা ইতিহাসের যতদূর মনে পড়ে, কিছুই বিশেষ নয়। না খেলনা পুতুল, ফিতে কাঁটা, ভালো কাপড় জামা, শাড়ি গহনা, কি কোনো তুচ্ছ উচ্চ আকাঙ্ক্ষা ও করেনি, ভাবেও না। শান্তিও নেই, অশান্তিও নেই। ওর অত ভাববার শক্তিই নেই, জানেই না। শুধু একটা ছাড়া ছাড়া ভাবনা, তার নিজেরও সবটা নয়, ভাবে। হয়তো ভাবে দিদিরা কেমন পুষ্কর তীর্থ করতে গিয়েছিলেন, খেতে বসে গল্প করছিলেন, কি উঁচু পাহাড়ে উঠতে হয়, কি বালি নাকি, যেন বালি সমুদ্র। দিদি বলছিলেন, ওর নিজের যাবার স্বাদ। না না, দুরাকাঙ্ক্ষা করবারও একটা ক্ষমতা থাকা দরকার, ওর ওদিকটা নেই। যে অত ভীরু, সে কখনো আপনার কথা ভাববে? ও ভাবে সাবিত্রী ঠাকুর ওনার দেখে এসেছেন, আবার গায়ত্রীও আছেন। সুন্দর নাকি মূর্তিটি। সাবিত্রী নাকি স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই উঁচু পাহাড়ে উঠে বসেছিলেন, আর সেই অবসরে স্বামী ওই গায়ত্রীকে বিয়ে করে ঘরকন্যা করতে আরম্ভ করেন। ওর একটু হাসি পেল স্বামীর কথায়। ওর বছর 3 আগের একটা ঘটনা মনে পড়ে গেল। ওর জ্যাঠাতো বোনের বিয়ের সময় সকলে ওদের নিন্দে করতে লাগলো। বুঝি তাই ওরও একটি সম্বন্ধ এসেছিল। একদিন সকালে কারা দুজন দেখতে এলেন। তাড়াতাড়ি ওকে রান্নাঘর থেকে বের করে মুখে খানিক সাবান স্নো ঘষে মেজ বৌদির একটা সিল্কের শাড়ি আর তারই জামা ঢলঢলে হলো, তাই পরিয়ে মেজ বউ কার একটা হার পরাতে চাচ্ছিল। দিদি বললেন, না না, হার দিসনি, তাহলে বিয়ের সময় দিতে হবে। হাতে ওর মার বালা আছে, ওতেই হবে। বৈঠকখানায় ভাইয়েরা নিয়ে গেলেন। ও প্রথমেই
একবার চাইতেই দেখলে একটি কাঁচা পাকা, বেশিরভাগ পাকা চুলে ভরা, মাঝখানে অল্প টাক পড়া মাথা একটি ভদ্রলোককে। আরও চোখ তুলে চায়নি। ও গিয়ে বসল। সেই ভদ্রলোকটিকে ও ভেবেছিল যাকে শ্বশুর। তোমার নামটি কি মা? যাকে জিজ্ঞেস করলে মানায়। তিনি বললেন, নামটি কি? ও বললে, শ্রীমতী শৈলবালা দেবী। অপরজন জিজ্ঞাসা করলেন, বয়স কত? তা বুঝি দাদারা হকচকিয়ে গিয়ে কি বলবেন ঠিক করতে না পেরে একসঙ্গে একজন বললেন 16, আর একজন বললেন 18। মোট কথা ওরা কত বয়স চান তাহলে ঠিক করে বলা যেত। ভদ্রলোক একটু হাসলেন। শৈলর বোধ হলো, কিন্তু ও তো মুখ তোলেনি। পরীক্ষা হয়ে গেল। বৌবা নয়, নাম বলতে পারে, কোঁড়া নয়, চলতে পারে, আর কানাও নয়। চোখ দুটি পদ্ম চোখ না হোক, পরিষ্কার দুটি চোখ। ওরা বললেন, নিয়ে যান। ও চলে আসতে আসতে শুনলে দাদারা বলছেন, ও বোনটি আমাদের খুব কাজকর্ম পারে, ইত্যাদি ইত্যাদি। ভেতরে এসে কাপড় চোপড় ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলো ভাতের ফ্যান গালতে। তারপর সব দাদারা ভিতরে এলেন। দিদি বললেন, কি হলো, পছন্দ হলো? জবাব এলো, না। ওরা বললে বড় ছোট মনে হচ্ছে। ওই বুড়ো ভদ্রলোকটি বিয়ে করবেন কি না? মাস কতক হলো স্ত্রী গত হয়েছে। 4টি ছেলে 3টি মেয়ে। সুন্দরী গায়ের স্টেশন মাস্টার। একটু বেশি বড় চান। আমার কেমন ভুল হলো, নইলে বয়স ওর 20 হলো না। তা আবার খবর দেব? কিছু দিতে পারলে হতো। দিদি বললেন, ও তার কোথায় পাবি? ভাজেরা বরের বর্ণনায় মুখ টিপে হাসলে, কিন্তু আর তারা খবর দিলেন না। এবং বরের বা স্বামীর কথায় নিজের সম্বন্ধে প্রৌঢ় ভদ্রলোককে ছাড়া আর কারুরই কথা মনে আসে না। আর মনে হলেই কেমন ওর হাসি পায়। ও ভেবেছিল যে তিনি মা বলে কথা কইবেন। যথা সময় বোনেদের বিয়ে হয়ে যেতে লাগলো। তা যাক। কিন্তু সাবিত্রী কি বাবু, এত রাগ, আর ওরই বা কি বিয়ে করা? শৈলর নীল আকাশটুকু ঝাপসা হয়ে গেল। চোখের সামনে জেগে ওঠে প্রকাণ্ড দিক দিগন্তহীন প্রান্তর। বাংলাদেশের মাঠের মতো সবুজ নয়, শ্যামল নয়। এই মাঠ শৈল কখনো দেখেনি। এ যেন সেই তেপান্তরের মাঠ। অনেক দূরে একদিকে পাহাড়ের সারি, মেটে পেটে বাবলা গাছ, এখানে ওখানে শুধু পুরীর বালির মতো ধুধু করা বালি। যেদিকে তাকায় সুমুখে পাহাড়ের উপর সাদা কি দেখা যায়, যেন বাড়ির মতন। সমতলে পিছনে দূরে মেটে ঘর। কোন দিকে যাবে শৈল ভাবে। কিসের জন্য তাও জানে না, শুধু ভাবে আগে ওই মন্দিরের দিকে যাবে, না কোথায় যাবে, কোন পথে এলো তাও বোঝা যায় না। পাহাড়ে প্রান্তরে আকাশে আর অমিল নেই। সমস্ত শূন্য ভরে তারা ওরই পানে চেয়ে আছে শুধু। ও দিদিমণি, আকাশ যে পুড়ে খাক হয়ে গেল, কত ঘুমাতে লেগেছে গো দিনের বেলায়। পরিষ্কার কাংস কণ্ঠে ঝির আহ্বান কানে গেল। শৈল ধর্মড়িয়ে উঠে বসল। দিদির গলা শোনা গেল, বলি সকালে 3 মণ কয়লা পুড়বে, সন্ধে 2 মণ পুড়বে, তবে ঘুম ভাঙবে অমনি? শৈলীর দিনেও কি মরার ঘুম? অপ্রতিভ শৈল কাপড় কাচতে কলতলায় গেল। দুধ, বার্লি, সাগু, তারপর ডালের পরে ভাত, তারপর চচ্চড়ি, ডালনা, মাছ, রুটি, লুচি খান কত। বর্দার বসবার ঘরের ঘড়িতে একটা একটা করে কতগুলো বেজে যায়। চাকি, বেলুন, হাঁড়ি কুড়ি ধোয়া মোছা হয়। এক এক করে সকলের খাওয়া হয়ে যেতে থাকে। সবাই চলে যায়। ও নিজের কটি ভাত নিয়ে বসে। কেউ জিজ্ঞাসা করে না কি আছে না আছে।
সেও কিছু বলে না। সে বলেও না, ভাবেও না, কলে টেপা পুতুলের মতো কাজ শেষ করে চলে যায়। রাত্রিরে আবার জানালা দিয়ে নক্ষত্র ভরা আকাশ, কোন অজানা দেশের রূপকথার বইয়ের পাতা মেলে ধরে ওর চোখের সামনে। ছায়াপথের একটুখানি দেখা যায়। ওর কাছে যেন আকাশ আর পৃথিবী একই, সবই সমান যেন। ওটা যেন আর একটা পৃথিবীর বিস্তৃত প্রাঙ্গণ। রাত্রে তার রোজ দেওয়ালি, সকালে সূর্যের আলোর ধারা স্নান। ওর সাজ নেই, তাই মেঘের রঙের উৎসব। কিন্তু তেপান্তরের মাঠটা কোন দিকে, কিরকম দেখতে? আচ্ছা, যদি কেউ ওকে নিতে আসতো? রাজপুত্তর? না, আগেই তো বলেছি, ও সে কথা ভালো করে শোনেইনি। তবে মৃত্যু? না, ওর অভিমান নেই, রাগ নেই, কষ্ট নেই। ও শুধু সবাইকে ভয় করে, তাও শান্তভাবে। মৃত্যুকেও সে ভাবে না, মরণের মতো অভিমান ওর মনে জাগেই না। তবে কে নিতে আসবে তা সে জানে না। রাত্রিরের আকাশের ঝিকমিকে হাসি মুখ তার চোখের সামনে ঝাপসা হয়ে আসে। ঘুম চোখে শৈল তেপান্তরের মাঠের একখানা ছক খুঁজে খুঁজে বেড়ায় যেন সব জায়গায়। যদি পার হতে পারে। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার গল্প নির্বাচন এবং পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ। আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের ভালো লাগা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।